কাজ করতাম। ইস, কিভাবে ফেসে গেলি তুই, তাই না? তুই যে ফেক ডাটা অনলাইনে ছেড়েছিস, ভুল করে ওখানের একটা ডাটায় তোর হ্যাকার তারিখ চেঞ্জ করতে ভুলে গিয়েছিল। আর ওই তারিখ দেখেই বুঝলাম সিকান্দার বসের কোনো অস্তিত্বই নেই। এই নামটা তো নতুন করে অনলাইনে এসেছে। আমি আরও ভাবছি আগে পিছে 2 বছর আগের ছবি, মধ্যের ছবিটা ওয়ান ডে অ্যাগো কিভাবে সম্ভব? বাহ, হ্যাকারও রেখেছিস তাই না? তুই তো মাস্টার মাইন্ড। গতকাল নিজের ওপরই মিথ্যা হামলা করে কি চমৎকারভাবে আমাদের ব্রেন ওয়াশ করতে চেয়েছিলি। আর এদিকে আমাদের সবার ফোনে সব ডাটা নিজের কাছে রেখেছিস। যখন আমরা বুঝে গেছি তখন আরবান তালুকদারকে আমাদের বাসায় পাঠিয়েছিস। আমাদের লাইব্রেরির সিসিটিভি ফুটেজ পর্যন্ত ডিলিট করিয়ে দিয়েছিস। ইন্টারেস্টিং। ইসমাম মুন্সি ক্ষীণ কণ্ঠে বলে, এখানে আমার কোনো হাত নেই। আমি সব বাবার কথাই করেছিলাম। বাবারই মিত্রদের সাথে শত্রুতা ছিল। বাবা মিত্রদের খুন করিয়েছিল। আমি তো শুধু তার কথা মতো কাজ করেছি। আদিল মধ্য দিয়ে সব জেনে গিয়েছিল, তাই ওকে মেরে ফেলেছিলাম। ইনানও সব জেনে ফেলেছিল, কিন্তু বাবার দিকে তাকে কিছু বলতে পারেনি। ও অনেক ইমোশনাল ছেলে, বাবার অন্ধভক্ত। আমি তো ভাবতেই পারছি না ও তোমাদের সব বলে দিছে। এখন বল ওরু কোথায়? ইসমাম আহনাফকে তাদের পরিকল্পনা আর অরুণিকাকে কোথায় রেখেছে সব বলে। সব শুনে আহনাফ উঠতে যাবে, তখন ইসমাম তার উপর হামলা করে। আহনাফ ব্যথায় কুঁকড়ে ওঠে, তার কাঁধে হাত দিয়ে নিজের পিস্তল বের করে ইসমামের উপর গুলি চালিয়ে দিল। এরপর সে ইসমামের সামনে বসে তার কপালে পিস্তল ঠেকিয়ে আবারও একটা চাপ দেয়। ইসমামের কপাল ফুঁড়ে বুলেটটা সামনের দেয়ালে এসে আটকায়। আহনাফ বাঁকা হেসে বলে, বলেছিলাম আমি কাউকে ছাড়বো না। এখন মিস্টার সুলতান মুন্সি, শুধু তুমি এক জীব বাকি আছো। এরপর যুদ্ধ শেষ। ইসমামের লোকেরা তার মৃত্যুর খবর নিশ্চিত করতে সুলতান মুন্সির ক্ষোভ আরো বেড়ে গেল। আহনাফ দুজন লোকের সাথে এসে ইসমামকে মেরে ফেলেছে। সুলতান মুন্সি এই কথা জানার পর তার রাগ আর ধরতে রাখতে পারে না। তিনি তার লোককে ফোন দিয়ে বলে, এরা ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে। ওই মেয়েকে মেরে ফেলো, আর কাজটা তাড়াতাড়ি হওয়া চাই। সুলতান মুন্সি ফোন রাখতেই তার ফোনে ইমানের কল এলো। ইমানের নম্বর দেখতে সুলতান মুন্সি কঠিন সুরে বলে, এখন কেন ফোন করেছো? আহনাফ তোমার বড় ভাইকে মেরে ফেলেছে, আর তুমি? ইমান তার বাবাকে থামিয়ে দিয়ে বলে, আমি আহনাফ ভাইকে বড় ভাইয়ের ঠিকানা দিয়েছিলাম। সুলতান মুন্সি অবাক হয়ে বলে, মাথা ঠিক আছে তোমার? এতদিন মাথা ঠিক ছিল না। যখন থেকেই তোমার কুকর্ম সম্পর্কে জেনেছি, আমার মাথাটা একদম নষ্ট হয়ে গেছে। যাদের আমি নিজের আইডল ভাবতাম, তারাই যদি এত খারাপ হয়, তাহলে আমি তো কোনো মানুষের পর্যায়ে পড়ছি না। তাই এখন মাথা ঠিক করে নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতে নেমেছি। নেমেছি মানে? কোথায় তুমি এখন? তুমি তো রাঙামাটি গিয়েছিলে। মুরাদপুরের মোড়ে দাঁড়িয়ে আছি। সুলতান মুন্সি ব্যস্ত কণ্ঠে বলে, পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ, পাগল তো হয়েই গেছি। যার বাবা খুনি, সেই মানুষ কিভাবে সুস্থ থাকবে? আমি অরুণিকাকে ভালোবাসতাম। তুমি আমার কাছ থেকে আমার ভালোবাসাই কেড়ে নিয়েছো। ওই মেয়ে তোমাকে ভালোই বাসে না। ভালোবাসতো, কিন্তু আমি খুব দেরি করে ফেলেছি। আর তুমি বলো, আমার বাবা আমার ভালোবাসার মানুষটার পুরো পরিবারকে মেরে ফেলেছে। আমি সেই মেয়েকে কিভাবে নিজের করে নেওয়ার সাহস পাবো? অরুণিকা যদি কখনো জানতে পারে আমি তার বাবা মার খুনির সন্তান, ও আমাকে ঘৃণা করবে। তাই অন্তত আজ নিজেকে আমি ইমান মুন্সির পরিবর্তে ইমান হিসেবে পরিচয় দিতে চাই। তুমি প্রতিশোধের কারণে এত অন্ধ হয়ে গেছো যে সব হারিয়ে ফেলেছো, আর আজ আমাকেও হারাবে। আমি অরুণিকা আর সাহিল মির্জাকে বাঁচাবো। তুমি আমাকে বাঁচাতে চাইলে এই হামলাটা আটকাবে। এখন সিদ্ধান্ত তোমার হাতে। ইমান কল কেটে দিল। সুলতান মুন্সি ছেলের কথা শুনে ব্যতিব্যস্ত হয়ে তার লোকের নম্বরে কল দিতে যাবে, তখনই শাহবাজ খান তার সাথে 7-8 জন পুলিশ অফিসার নিয়ে তাকে গ্রেফতার করে। সকালে উঠেই তিনি তার ছেলে ইসমামের সাথে রিয়াজুর রহমানের বাড়ি থেকে পালিয়ে যান। তার বাড়ির বাকি সদস্যদের পুলিশ কাস্টাডিতে রাখা হয়েছে। এদিকে সুলতান মুন্সি জরুরি কল করবেন বলে চেঁচাতে লাগেন, কিন্তু কেউ তার কথা কানেই তুলে না। তার ফোনটাও ছিনিয়ে নেওয়া হয়। সুলতান মুন্সি পাগলের মতো নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। বয়স বেশি হয়, পুত্রের চিন্তায় তার মস্তিষ্ক বিকার ঘটেছে।
তিনি ঠিকভাবে একটাই বাক্য উচ্চারণ করতে পারছে না। ইমান, ইমান, ফোন দাও, আমার ছেলে, বাঁচাও ওকে। এসব শব্দই ভাঙা ভাঙা ভাবে উচ্চারণ করছে। এদিকে অরুণিকার জ্ঞান ফিরতেই সে নিজেকে অন্ধকার পরিবেশে আবিষ্কার করে। সে হাতে ভর দিয়ে উঠতে মাথায় আঘাত পেল। মাথায় হাত দিয়ে আশেপাশে তাকিয়ে দেখে ছোট্ট একটা জায়গায় সে আটকে আছে। ভালোভাবে তাকিয়ে বুঝলো সে কোনো গাড়ির ডিকিতে আটকে আছে। মনে হচ্ছে গাড়িটা ধীর গতিতেই চলছে, মাঝে মাঝে থামছে, আবার হর্নও দিচ্ছে। অরুণিকার ডিকিতে জোরে জোরে আঘাত করতে লাগলো। সে কোনোভাবেই তার পাটা নাড়াতে পারছে না। এদিকে গরমে তার মাথারও ঝিনঝিন করছে। এই মুহূর্তে তার প্রচন্ড বমি পাচ্ছে। মনে হচ্ছে কয়েক সেকেন্ড এখানে থাকলে সে মারা যাবে। অরুণিকা নিজের সব শক্তি দিয়ে গাড়িতে জোরে আঘাত করে। গাড়িটাও কিছুক্ষণ পর থেমে যায়। অরুণিকা বুঝতে পেরে ডিকির দরজায় বারবার ধাক্কা দিতে লাগে। হঠাৎ ডিকিটা খুলে গেল। অরুণিকা চোখে আলো পড়তেই সে নিজেকে বের করার জন্য একটা হাত বের করে দেয়। তার সামনে একটা অপরিচিত লোক দাঁড়িয়ে আছে। লোকটা অবাক হয়ে বলে, কে তুমি? আর গাড়ি টিকিতেই বা কি করছো? অরুণিকা কাপা কণ্ঠে বলে, আমাকে কিছু লোক বাসা থেকে তুলে এনেছে, আমি আমার বাসায় যাব। লোকটা অরুণিকার শরীরে আঘাতের চিহ্ন থেকে বুঝলো মেয়েটা আসলে বিপদে পড়েছে। কিন্তু তার গাড়ির ডিকিতে এই মেয়ে কিভাবে এলো? লোকটা অরুণিকাকে ধরে গাড়ির ডিকি থেকে নামায়। অরুণিকা ঝাপসা চোখে আশেপাশে তাকিয়ে দেখে সে কোনো এক রাস্তায় দাঁড়িয়ে আছে। আশেপাশে অনেকগুলো গাড়ি। অরুণিকা বলল, আমি এখন কোথায়? এটা মুরাদপুর। অরুণিকা আশেপাশে তাকিয়ে দেখে রাস্তায় প্রচুর জ্যাম। লোকটা বলে, তুমি বাসায় ফোন করবে? অরুণিকা গাড়ি ধরে হালকা এগিয়ে এলো। গাড়ি, রিক্সা, সিএনজিতে পুরো রাস্তা ব্লক হয়ে গেছে। সবাই তার দিকেই তাকিয়ে আছে। অরুণিকার এসব দেখে মাথা ঘুরছে আরো। সে ক্ষীণ কণ্ঠে বলে, আরাফকে ফোন দিব। অরুণিকা ফোন দিয়ে কোনোভাবে আরাফের নাম্বারে ডায়াল করে, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে। আর কারো নম্বর তার মুখস্থ নেই। তবে নিজের আর বাড়ির টেলিফোন তার মুখস্থ ছিল। সে প্রথমে টেলিফোন নাম্বারেই কল দিল, কিন্তু কেউ রিসিভ করলো না। তারপর নিজের নাম্বারেই কল দিল, সেটাও কেউ ধরছে না। হতাশ হয়ে অরুণিকা বলে, আমার বাসা হালি শহর। লোকটা ভালো মানুষ। তিনি অরুণিকাকে রাস্তার অন্য পাশে নিয়ে এলেন। তিনি ভাবছেন এই অবস্থায় মেয়েটাকে তার বাসায় নামিয়ে দেওয়া উচিত হবে, কিন্তু এই জ্যামের মধ্যে দিয়ে তিনি গাড়িটাও তো ঘোরাতে পারছেন না। আবার অরুণিকাকে একলাও ছাড়তে রাচ্ছে না। তাই তিনি ভাবেন তাকে থানায় নিয়ে যাবে, পাশেই থানা আছে। আবার ভাবছে গাড়িটা মধ্য রাস্তায় রেখে থানায় গেলে আবার তার গাড়ির জন্য জ্যাম বাঁধবে। এদিকে ইভান আর তাহমিদ হাঁটতে হাঁটতে আবারও মুরাদপুরে ঢুকে। রাস্তার এক পাশে তাহমিদ, অন্য পাশে ইভান হাঁটছে। তাহমিদ হাঁটতেই পারছে না আর। তার রাগে পা দুটো কেটে ফেলে দিতে ইচ্ছে করছে, তবুও সে থামছে না। অরুণিকাকে না পেলে সে শান্তি পাবে না। ইভানেরও ধৈর্যের সীমার বাইরে চলে যাচ্ছে। সে এবারই কেঁদে দিল। হঠাৎ অরুণিকা রাস্তার ওপাশে তাহমিদকে হাঁটতে দেখে প্রাণ ফিরে পেল। লোকটাকে বলল, ওই তো তাহমিদ, ওই তো দেখো। লোকটা তাহমিদকে দেখার আগে অরুণিকা চেঁচিয়ে ডাকতে লাগলো, তাহমিদ, তাহমিদ, আমি এখানে। তাহমিদের নাম শুনে ইভান চমকে ওঠে, মনে মনে বলে, এটা তো অরুণিকার কণ্ঠ। সে এলোমেলো ভাবে এদিক ওদিক তাকিয়ে সামনে পেছনে হাঁটতে লাগলো। কয়েক পা বাড়াতেই দেখলো অরুণিকা তার সামনে। অরুণিকা ফুটপাত থেকে নেমে রাস্তার ওপারে হাঁটতে থাকা তাহমিদের দিকে ছোটার জন্য পা বাড়াতেই ফুটপাতের উপর দিকে নিচে পড়ে গেল। আর এদিকে ইভান অরুণিকাকে দেখে দৌড়ে তার দিকে ছুটে এলো। অরুণিকাকে নিচে পড়ে যেতে দেখে তার পাশে থাকা লোকটা আর একজন রিক্সা চালক এগিয়ে এলেন। ইভানও ততক্ষণে অরুণিকার কাছে চলে এসেছে। ইভানকে দেখে অরুণিকা ফুপিয়ে কেঁদে ওঠে। সে শক্ত করে ইভানের গলা জড়িয়ে ধরে। ইভান অরুণিকাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। তারপর অরুণিকাকে দাঁড় করিয়ে লোকটা বলে, আপনি ওর আত্মীয় হন? ইভান কাপা কণ্ঠে বলে, হ্যাঁ, ও আমার বোন, ও আমার প্রাণ। আপনি ওর আত্মীয় হন? ইভান লোকটার কথা কিছুই শুনছে না। মাথা হেলিয়ে সৌজন্যমূলক হাসি দিয়ে অরুণিকাকে কোলে নিয়ে ফুটপাতের উপর উঠে গেল। তারপর অরুণিকাকে শক্ত করে ধরে রেখে তাহমিদকে ফোন করে খবরটা জানালো। তাহমিদ তাড়াতাড়ি রাস্তা পার করে অরুণিকাকে দেখে প্রশান্তির হাসি দেয়। ইভান আর তাহমিদ যেন তাদের প্রাণ ফিরে পেয়েছে। দুজনে একে অপরকে ঝাপটে ধরল। অরুণিকা দুর্বল শরীর নিয়ে ইভানের শার্ট খামচে ধরে দাঁড়িয়ে আছে। ইভান পাশ ফিরে দেখে অরুণিকার পায়ে রক্তের দাগ। সে ব্যস্ত হয়ে বলে, পায়ে ব্যথা পেয়েছ? অরুণিকা কাঁদো কাঁদো কণ্ঠে বলে,
ওরা আমায় অনেক মেরেছে, বেল্ট দিয়ে মেরেছে, বড় একটা লোহা দিয়েও মেরেছে। ইভান অরুণিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে কোলে উঠালো। তারপর তাহমিদের এক হাত নিজের কাঁধে উঠিয়ে বলে, আমার উপর বাদ দিয়েছিল, সামনে জাম নেই, ওখান থেকে একটা গাড়ি নিয়ে হাসপাতালে চলে যাব। তাহমিদ ততক্ষণে অরুণিকাকে পাওয়ার খবর ইমনকে ফোন করে জানিয়ে দিয়েছে। আরাফ অরুণিকাকে খোঁজার জন্য বের হতে যাবে, তখন ইমন আরাফকে থামিয়ে দিয়ে বলে, অর্ণিকাকে পাওয়া গেছে, ওকে এখানেই আনছে। আরাফ ব্যস্ত কণ্ঠে বলে, ও ঠিক আছে তো? জ্ঞান আছে বলল, আর বেশি কিছু তো বলেনি। এখানে আনছে মানে আঘাত তো পেয়েছি। আচ্ছা, আমি আহনাবকে ফোন দিয়ে জানাচ্ছি। এদিকে ইমান মুরাদপুরের রাস্তার সামনের পেছনে 4টে গাড়ি বাঁকাভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝলো তার বাবা ইচ্ছে করে এই গাড়িগুলো চারদিক থেকে দাঁড় করিয়ে রাস্তা আটকে দিয়েছে। এই ভিড়ের মধ্যেই হয়তো কোনো গাড়িতে বোম রাখা আছে। তাই সে সামনে থেকে প্রতিটি গাড়ির সামনে এসে বলতে লাগলো, গাড়ি থেকে নামতে হবে, কিছুক্ষণের মধ্যেই বোম ব্লাস্ট হবে। অনেকে ইমানের কথা শুনে ভয়ে গাড়ি ফেলেই নেমে যাচ্ছে। রাস্তায় মানুষজন গাড়ি ফেলে দূরে যেতে দেখে বাকিরাও না বুঝে গাড়ি থেকে নেমে এদিক ওদিক ছুটতে লাগলো। এরই মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। এদিকে ইমান কোনোভাবেই সাহিলের গাড়ি খুঁজে পাচ্ছে না। সে মনে মনে ভাবে, গাড়ি যদি ফ্লাইওভারে থাকে? এই মুহূর্তে ফ্লাইওভারের গাড়িগুলো থামানোর মতো সুযোগ নেই, কারণ যেখানে সবাই এই খবরকে গুজব ভেবে আবার রাস্তায় নেমে পড়েছে, সেখানে ব্যস্ত গাড়িগুলো থামাতে গেলে আরও বিশৃঙ্খলা সৃষ্টি হবে। হঠাৎ ইমান খেয়াল করলো একটা গাড়িকে ঘিরে 7-8 জন লোক দাঁড়িয়ে আছে। ইমান দৌড়ে সেদিকে গিয়ে দেখে গাড়িতে সাহিল মির্জা বসে আছে। ইমানকে দেখে সে ইশারায় বলে, রাস্তায় এত হট্টগোল কেন? ইমান বলল, আপনাকে মারার জন্য সুলতান মুন্সি এখানে আশেপাশে কোথাও বোমা রেখেছে। এই কথা শুনে সাহিল মির্জা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে এলো। ইমান বলল, আপনি তাড়াতাড়ি এখান থেকে পালান। ইমানের কথায় বেশ জোর ছিল, তাই সাহিল মির্জা এই আগন্তুক ছেলের কথায় বিশ্বাস করে দৌড়াতে লাগলো। ইমান আশেপাশে গাড়িতে বসে থাকা সবাইকে বের হওয়ার জন্য তাগদা দিচ্ছে। হঠাৎ ইমান দাঁড়িয়ে গেল। মুরাদপুরের আশেপাশে অনেকগুলো দোকান আছে, সেখানেও মানুষ আছে। তাদের কিভাবে বাঁচাবে সে? তার কেন যেন মনে হচ্ছে সময়টা শেষ হয়ে যাচ্ছে। অর্ণিকাকে কি পাওয়া গেছে? ও এখন কোথায়? এসব প্রশ্নই ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। তার শরীরটাও বড্ড ক্লান্ত হয়ে গেছে। সে একটা গাড়িতে হেলান দিয়ে চোখ বন্ধ করে বলে, আই লাভ ইউ অরণিকা। তুমি ভালো থাকলে আমিও ভালো থাকব। আমি হয়তো তোমাকে নিজের করে পাবো না, কিন্তু আমার মনে তুমি সব সময় থাকবে। বিকট শব্দ তুলে মুরাদপুরের একটা বিস্ফোরণ হলো। এই বিস্ফোরণে আশেপাশের এলাকা কেঁপে ওঠে। ফ্লাইওভারে বড় একটা ফাটল ধরে। মুহূর্তে আরেকটা বিস্ফোরণ হলো। ইভান আর তাহমিদ গাড়িতে উঠতেই থমকে গেল। ইভান তাড়াতাড়ি সিএনজি থেকে নেমে দেখে পেছনে পুরো শহর নিশ্চিহ্ন হয়ে গেছে। সে উপরের দিকে তাকিয়ে বুঝলো ফ্লাইওভারটা হয়তো এবার ভেঙেই পড়বে। ইভান অরুণিকাকে সিএনজি থেকে নামিয়ে তাহমিদকে টেনেও নামায়। সিএনজি ড্রাইভারও গাড়ি থেকে নেমে ফ্লাইওভার থেকে দূরে সরে দাঁড়ালেন। কাউকে সতর্ক করার মতো সময় তাদের হাতে ছিল না। মুহূর্তের মধ্যে ফ্লাইওভারটাও নিচে ধসে পড়ে। যারা সময়ের আগে সরে এসেছে তারাই বেঁচে গেছে, আর যারা পারেনি তারাই ফ্লাইওভারের নিচেই চাপা পড়েছে। শহর জুড়ে মানুষের মধ্যে আতঙ্ক ভিড় করতে লাগলো। গুজবটা যে মিথ্যে ছিল না তা সবাই বুঝে গেছে। ইভান কিছু দূর গিয়ে আরেকটা সিএনজি ভাড়া করে অর্ণিকাকে আর তাহমিদকে উঠালো। সিএনজিতে উঠতেই সে আহনাফকে ফোন করে। আহনাফ কল করতেই সে দেহে প্রাণ ফিরে পেল। আহনাফ বলল, তোরা কোথায় এখন? তাহমিদের মেসেজ দেখেছি। ওরু কোথায়? ভালো আছে ও? আসছি আমরা। তুর্যের কি অবস্থা? ডাক্তাররা কিছুই জানাচ্ছে না। আমি একটু আগে এখানে এসেছি। ডাক্তাররা শুধু বলল রক্ত লাগবে। আমরা এখন রক্ত জোগাড় করার চেষ্টা করছি। বোমটা বাস্ট হয়েছে, মনে হচ্ছে অনেক মানুষ মারা যাবে। আহনাফ স্থির হয়ে গেল, ব্যস্ত কণ্ঠে বলল, ইমানকে ফোন করেছিস? ও তো ওদিকেই ছিল। ইমানের কথা পড়তেই ইভান তাড়াতাড়ি ফোন কেটে ইমানকে কল করে, কিন্তু কল দিতেই শুনছে কাঙ্ক্ষিত নম্বরটি এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব না। তাহমিদ বলল, কি হয়েছে? ইমনের ফোন বন্ধ। অর্ণিকা স্থির দৃষ্টিতে ইভানের ফোনের স্ক্রিনে ভেসে ওঠা ইমানের নাম্বারটার দিকে তাকিয়ে রইল। দগ্ধ শরীর নিয়ে রাস্তায় পড়ে আছে সাহিল মির্জা। কোনোভাবে পাশ ফিরে দেখল
রাস্তায় থাকা গাড়িগুলোতে আগুন ধরেছে, ধোঁয়া ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। আশেপাশে মানুষের লাশ পড়ে আছে। সে কোনোভাবে উঠে দাঁড়িয়ে কয়েক পা এগোতেই আবার মাটিতে পড়ে গেল। তখনই সে কিছু মানুষের কণ্ঠস্বর শুনতে পেল। সাহিল মির্জা চোখ খুলতে পারছে না। কিছু লোক যে তাকে ধরাধরি করে নিয়ে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে। তার মুখটা ঝলসে গেছে, তাই বোঝার উপায় নেই যে সে সাহিল মির্জা নাকি অন্য কেউ। খুব জোর নিয়ে সে কাপা কণ্ঠে তার পাশে থাকা মানুষটাকে একটা নাম্বার বলতে লাগলো। লোকটা বুঝলো কিনা কে জানে। অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরে। সে শরীর নাড়াতে পারছে না, মনে হচ্ছে ভেতরে সব কিছু ঝলসে গেছে। পাশ ফিরে একজন নার্সকে দেখে সে ক্ষীণ কণ্ঠে বলে, আমার সাথে দেখা করতে কি কেউ এসেছে? নার্স তার পাশে এসে বলে, মিস্টার সাহিল মির্জা, আপনার পুরো পরিবার বাইরে দাঁড়িয়ে আছে। সাহিল এটা শুনে হালকা হাসে, ধীর কণ্ঠে বলে, রাহিকে একটু দেখবো। নার্স সাহিলের কথা শুনে তাড়াতাড়ি বাইরে এসে রাহিকে ডেকে আনে। রাহি ভেতরে এসে সাহিলকে দেখে ফুপিয়ে কেঁদে ওঠে। সাহিল রাহির বেড়ে ওঠা গর্ভের দিকে তাকিয়ে বলে, বাচ্চাটা হয়তো আর আমার দেখা হবে না। রাহি কাঁদতে কাঁদতে বলে, তোমার কিছু হবে না। তুমি ঠিক বলেছিলে রাহি, আমার কাজটা একদিন আমাকে ডুবিয়ে দিবে। আমি এত তাড়াতাড়ি মরতে চাইনি। তোমার সাথে, আমাদের বাবুর সাথে বাঁচতে চেয়েছিলাম। আচ্ছা, আমার বাচ্চারা কি আমাকে বাবা ডাকবে না রাহি? ডাকবে। তুমি সুস্থ হও, তারপর আমরা ওকে বাবার ডাক শেখাবো। মনে হচ্ছে না আমি সুস্থ হব। ভিতরে অনেক জ্বালা করছে, আমার অনেক কষ্ট হচ্ছে। আমি তোমাকে সুখ দিতে পারিনি রাহি, মনে কোনো কষ্ট রেখো না। হয়তো আমার জোরাজুরিতেই তুমি আমাকে বিয়ে করেছো, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসতাম, এখনও ভালোবাসি। রাহি সাহিলের ঝলসে যাওয়া হাতটা ধরে বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসতাম, এখনো বাসি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক অবহেলাও করেছি, কিন্তু সাহিল, আমি তোমাকেই ভালোবাসি। বিশ্বাস করো। বিশ্বাস করতে চাই, তুমি তো আমারই, কিন্তু তোমার মনটাও যদি আমারই হতো। রাহি ফুপিয়ে কেঁদে ওঠে। সে আর কথা বলতে পারছে না। সে সাহিলকে ভালোবাসলেও ক্ষণিকের জন্য আরাফের প্রতি দুর্বল হয়ে পড়েছিল। সে সাহিলকে ছাড়তে চায়নি। সে চেয়েছিল সাহিল আরাফের মতো হয়ে যাক, কিন্তু কারো ব্যক্তিত্ব পরিবর্তন করা তো আর সম্ভব না। রাহির এই মুহূর্তে নিজেকে কিট মনে হচ্ছে। সে সাহিলের হাতে চুমু খেয়ে বলে, আমাদের বাচ্চাটা সাহিল মির্জার পরিচয়ে বড় হবে। ডাক্তার তো বলেছে ছেলে হতে পারে। আমাদের বাবুর নাম সাইম মির্জা রাখবো, ঠিক আছে? সে বাবার মতোই অনেক বড় বিজনেসম্যান হবে। তোমাকেও আমার পাশে থাকতে হবে সাহিল। আমি তো ব্যবসার কিছুই বুঝি না, তুমি তোমার ছেলেকে বুঝিয়ে দেবে। রাহি কথা বলেই যাচ্ছে। নার্স এসে ডাক্তারকে ডেকে আনে। ডাক্তার ভালোভাবে চেক করে রাহিকে বলে, উনি আর বেঁচে নেই, দুঃখিত। রাহি কথাটা শুনে থমকে গেল। সে নির্বাক হয়ে সাহিলের মুখের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে শাহিদ মির্জা, তার প্রাক্তন স্ত্রী রুমি, সানায়া, সাবা সবাই ভেতরে ঢুকে। শাহিদ মির্জা ছেলেকে দেখে পাশের চেয়ারে বসে পড়ে। রুমি ছেলের পাশে বসে কাঁদছে। সাবা আর সানায়া একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। রাহি সাহিলের হাতের উপর মাথা রেখে বলে, আমি আসলেই তোমার যোগ্য ছিলাম না সাহিল। তোমাকে তোমার মতো করে ভালোবাসতে পারিনি। আল্লাহ আমার ওপরে ক্ষিপ্ত। আমাকে তো একটা সুযোগও দেননি। আমার সাহিলকেই নিয়ে গেছেন। এখন আমি ছেলেটাকে একা কিভাবে বড় করব? শাহিদ মির্জা রাহির মাথায় হাত রেখে বলে, আমরা সবাই আছি, তোমার শাশুড়ি তো তোমার সাথেই আছে। আমি জীবনে অনেক ভুল করেছি, যদি একটাও ভালো কাজ করে থাকি, আল্লাহ সেই ফলস্বরূপ আমার ছেলেটাকে জান্নাত নসিব করুক। সে যেমনই হোক, তার বাবা মাকে কখনো কষ্ট দেয়নি। আমি রুমির সাথে তো অন্যায় করেছি, তবুও আমার ছেলে তার বাবা মা দুজনকে সম্মান করেছে, কাউকেও একটু কষ্ট দেয়নি। মানুষ হিসেবেও আমার ছেলেটা খারাপ ছিল না, তবুও যা ভুল হয়েছিল আল্লাহ ওকে মাফ করুক। সানাই কেবিন থেকে বের হয়ে একটা বেঞ্চে চুপচাপ বসে রইল। ইভান সানাইকে দেখে তার পাশে বসে বলে, তুমি এখানে? সানাই ইভানের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। ইভান চিন্তিত কণ্ঠে বলে, সব ঠিক আছে তো? সানাই এবার কেঁদে ওঠে।
ইভান সানায়ের হাতটা আলতো হাতে স্পর্শ করে। সানায়া কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া আর নেই। এমন কথা শুনে ইভানের খুব খারাপ লাগলো। সানা ইভানের হাত সরিয়ে দিয়ে বলে, তোমার তো এখন ভালো লাগছে তাই না? ইভান বলল, আমরা ভুলের মধ্যে এত বছর পার করেছি সানা, এত বছর